রোজকার ছকে ফেলা দিনযাপন করতে ভীষণ বিরক্ত লাগে আমার আর কিশোরী সেন। আমরা দুজনে নিজেদের দৈনন্দিন সমস্ত ক্লান্তি দূর করতে একজনের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ দুর্দশা ভুলে আপন মনে গল্প শুনতে পারি। আর সেই ব্যক্তিটি হলেন তারানাথ তান্ত্রিক। মঠ লেনের এই তন্ত্রভোলা মানুষটি বয়সে অনেক গুড়িয়েছে ঠিকই, কিন্তু তার জীবনের অমন অভিজ্ঞতার ঝুলি থেকে বেরিয়ে আসা গল্পগুলি বলতে বলতে মনে হয় তিনি স্বয়ং সেই পর্যায়ে গমন করেছেন। একেবারে চোখে মুখে তার তীব্র উচ্ছ্বাস এবং কৌতূহল প্রত্যক্ষ করা যায়। সেদিন সকাল থেকে একেবারে রোদ ঝলমলে আকাশ সূর্যি মামার কল্যাণে উষ্ণতা বৃদ্ধি করে চলেছে পরিবেশে। এই এত প্যাচপ্যাচে গরমের মধ্যে অফিসে যেতে মোটেও ইচ্ছে করছিল না, তাই মনে মনে ভাবলাম আজকের দিনটা বাড়িতেই থেকে যাই, কি আর হবে। আমি বিকেলবেলা একটা সিগারেট ধরিয়ে বাইরে বেরিয়ে আমার স্ত্রীর জন্য কিছু দ্রব্যাদি কিনে আনলাম। যেদিন বাড়িতে থেকে যায় সেদিন তার ফরমাস জোগাতে আমায় যথেষ্ট ঝক্কি পোয়াতে হয় বই কি। তাই তার ফরমান অনুসারে জিনিসপত্র এনে একটু পাখার তলায় জিরিয়ে নিলাম। গরমের মধ্যে একটু লেবুর শরবত খেলে প্রাণটা বড্ড শান্তি পায়। বললাম, কি গো, একটু শরবত করে দিতে পারবে? সে আবার আদেশ শুনে মৃদু অসন্তোষ প্রকাশ করল, কিন্তু যতই হোক না করতে পারে না আমার আবদার। এই লেবু শরবতে একবার চুমুক দিয়েছি কিনা দিয়েছি এমন সময় দরজায় দেখি কেউ একজন কড়াঘাত করছে। আমি ভেতর থেকে হাঁক দিলাম। কে? বাইরে থেকে কোনো সাড়া শব্দ এলো। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, কে বাইরে? নামটা বলবেন তো? আগেরবারের মতন এইবারেও কোনো সাড়া শব্দ না পেয়ে আমি বাধ্য হয়ে শরবতের গ্লাসটা নামিয়ে রাখলাম টেবিলের উপর। তারপর ধীরে ধীরে উঠে এগিয়ে গেলাম সদর দরজার উদ্দেশ্যে। গিন্নি পাশ থেকে এলে তাকে নিঃশব্দে সরে যেতে বললাম। দরজা খুলে বাইরে তাকিয়ে দেখি একজন বয়স 28-এর যুবক আমার ঘরের বাইরে দাঁড়িয়েছে। তার চেহারার বর্ণনা বলতে গেলে বিশ্লেষণ করতে হয় তার পটল চেরা নেত্র আর টিকালো নাকখানা, একেবারে টিয়া পাখির মতো। এই মানুষটির গায়ের রং একবারে দুধে ধোয়া প্রকৃতির, উচ্চতা আমারই সমান হবে। পরনে একখান শত সহস্র বৎসর পুরনো জামা প্যান্ট আর একটা হাওয়াই চটি পরে আছে এই যুবকটি। গা থেকে অফিস ফেরত ব্যক্তিদের ঘাম মেশানো দুর্গন্ধ নির্গত হচ্ছে। মুখ দেখে মনে হয় ক্লান্তির বাঁধ ভেঙেছে কোনো একটি কারণে। আর সেই সঙ্গে তার উপর নেমে এসেছে যেন কোনো করাল ভয়ের ছায়া। আমি কিছুক্ষণ ধরে তাকে পর্যবেক্ষণ করে নিলাম, তারপর বললাম, আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আপনার নাম কি? ছেলেটি আলতো স্বরে বলল, আগে আমার নাম জ্যোতিনাথ হালদার, কিশোরী সেনের বন্ধু আমি। একটি চূড়ান্ত বিপদে পড়ে আপনার কাছে এসেছি বিভূতিবাবু। আমি বুঝলাম কিশোরী একে আমার ঠিকানা দিয়েছে, কিন্তু কি হেতু সেটাই ভাবতে লাগলো। সৌজন্য রক্ষার্থে বললাম, আহা, বাইরে কেন? ভেতরে আসুন, ভেতরে আসুন। জ্যোতিনাথ ঘরে প্রবেশ করে চেয়ারের উপর উপবেশন করল। তীব্র গরমে তার গলদ ঘর্ম অবস্থা দেখে আমার বেশ মায়া হল। গিন্নিকে হাত দিয়ে বললাম, আরেক গ্লাস লেবু শরবত বানাও তো গিন্নি। বলে তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ বলুন, কেন কিশোরী আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? সে খানিকক্ষণ আমার ঘরের চারিদিকে পর্যবেক্ষণ করছিল। তারপর আমার কথায় যেন তার ঘোর ভাঙল। সে বলল, আসলে আমি বেশ বিপদে পড়েছি বিভূতিবাবু। আমার মনে হয় আগামী কিছুদিনের মধ্যে আমার এবং আমার পরিবার একেবারে মাঠে মারা পড়বে এবং শেষ হয়ে যাবে। আমি ওর এহেন কথা শুনে বেশ চমকপ্রদ হলাম। জিজ্ঞেস করলাম, আপনার সঙ্গে কিশোরী এলো না? আগে না, সে বাইরে গেছে কিছুদিনের জন্য। আপনাকে জানিয়ে যেতে পারেনি বলে দুঃখ প্রকাশ করেছে আমার কাছে। আমি আসলে আপনাদের আরেক বন্ধু থুরি গুরুদেব তান্ত্রিক মশাইয়ের কাছে যেতে চাই। কিশোরী আমায় বলল আপনার সঙ্গে গেলে বাড়তি সুবিধা পাওয়া যাবে। যেহেতু কিশোরী এখানে এখন নেই, তাই আপনিই ভরসা আমার। আমি একটু লজ্জিত হয়ে বললাম, এভাবে মোটেও বলবেন না। আমি যদি আপনার কোনো উপকারে কাজে লাগতে পারি তাহলে সেটি আমার সৌভাগ্য বলে মনে করব। কিন্তু আপনার সমস্যাটা কি সেটা জানতে পারি? হ্যাঁ, আপনাকে বলতে আমার কোনো সংকোচ নেই।
এমন সময় আমার গিন্নি আড়াই গ্লাস শরবত টেবিলের ওপর প্রদর্শন করল। ছেলেটি সেই শরবতের গ্লাস তুলে নিয়ে ঢক ঢক করে শব্দ করে একবারে সম্পূর্ণটা গ্রাস করল। তারপর একটা ঢেকুর তুলে বলল, আমার খুব কাছের ব্যক্তিরা ধীরে ধীরে বিকলাঙ্গ হয়ে পড়ছে বিভূতিবাবু, আর সেই সব আমাকে সহ্য করতে হচ্ছে দিনের পর দিন ধরে। আমার ছোট্ট 8 বছরের মেয়েটি একটি আশ্চর্যজনক অলৌকিক কারণে ধীরে ধীরে এতটাই অসুস্থ হয়ে পড়ল যে বর্তমানে সে শয্যাশায়ী হয়ে পড়ে রয়েছে, বিছানার সঙ্গে একেবারে লিপ্টে রয়েছে সে। আমি কথাটা শুনে একটু অবাক হলাম। এই ব্যক্তি যা বলছে তাতে এরকম অবস্থায় সাধারণত ওই ডাক্তারের কাছে যাওয়াটাই তো যথোপযুক্ত। তা না করে ঠাকুরমশাইয়ের কাছে যাওয়ার জন্য সে এতটা উতলা কেন হয়ে উঠেছে, সেই কথাই আমি ভাবছি। বললাম, আমার মনে হয় আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া আগে প্রয়োজন। সে উত্তেজিত হয়ে বলল, নিয়েছি বিভূতিবাবু, নিয়েছি, কিন্তু ব্যাপারটা আপনি যেরকম ভাবছেন ঠিক সেরকম নয়। এ হলো আমার পরিবারের উপর নেমে আসা এক অভিশাপ, যার মাসুল গুনছে আমার ছোট্ট মেয়েটিও। কথাটা শেষ করেই ভদ্রলোকের চোখের কোণ থেকে বেয়ে এলো কান্নার মৃদু মৃদু জলকণা। আমি নিজেও এই হেন পরিস্থিতিতে একটু হা পড়ে পড়লাম। আমি বুঝতে পারছি ব্যাপারটা খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়। অভিশাপের ফলশ্রুতিতে কিশোরী কন্যাটি কীরকম অসুস্থ হয়ে রয়েছে এবং তার পরিবার কীরকম অবস্থায় রয়েছে সবটা জানা আশু কর্তব্য। আমি বললাম, আহা, আপনি এভাবে কান্নায় ভেঙে পড়বেন না। আমাদের পরিচিত ঠাকুরমশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিক খুবই দয়াশীল ব্যক্তি। উনি নিজে সারা জীবনের সাধনাকালের গল্প আমাদের বলেন মাঝে মধ্যে। আমার মনে হয় আপনার এই অভিশাপজনিত সমস্যার উনি কোনো সমাধান করতে পারবেন। সে কান্না মুছতে মুছতে বলল, হ্যাঁ, কিশোরী আমাকে সেরকম আশ্বাস দিয়েছে বলেই আমি আপনার শরণাপন্ন হয়েছি। আসলে তারানাথ ঠাকুরের ঠিকানা দিলে আমি বললাম, তোমার বন্ধুটিকেই না হয় নিয়ে যাই, তাহলে বাড়তি বল পাবো। সেই কারণেই আজ এভাবে আপনার বাড়িতে আসা। আপনি কিছু মনে করেননি তো? না না, সে আর মনে করবার কি আছে। আমি আজ এরকম কাঠফাটা রোদ্দুরে আর বাইরে বেরোইনি, বড্ড গরম লাগছিল এই আর কি। নইলে আমার দেখা আপনি এখন পেতেন না। যাই হোক, তাহলে একটু বসুন, রোদটা একটু ধরে এলেই না হয় একটা বেরোনো যাবে ঠাকুরমশাই বাড়ির উদ্দেশ্যে। এরপর আমার সঙ্গে জ্যোতিনাথের বেশ খানিকক্ষণ কথাবার্তা হল। আমার মনে হলো ওর জীবনের একটি অংশ বড়ই অন্ধকার। তবে সবটা আমাকে সে খুলে বলল না ঠিকই, কিন্তু সে না বললেও অন্তত ভূমিকা করে জানালো আমাকে ওই ঘটনাটা। তার পরিবারের ওপর একটি প্রাচীন অভিশাপ আছে এক নারীর। কি ভাবছেন? বানিয়ে বলছি। সে যখন এরকম কথা বলছিল আমারও তখন তাই মনে হচ্ছিল, কিন্তু তার বর্ণনা এতটাই নিখুঁত এবং নির্ভেজাল যে সেই সব কথাবার্তা শুনে আমার লোম একবারে খারাপ হয়ে উঠেছিল। মোটামুটি সূর্যদেবের অস্তাচলে গমন করার পরেই আমরা বেরোলাম মঠ লেনের উদ্দেশ্যে। বেশ জোরদার জর্দা দেওয়া পান আর পাসিং শোয়ের প্যাকেট নিয়ে আমরা দুজনে প্রবেশ করলাম তারানাথের বাড়িতে। দরজায় টোকা মেরে বললাম, ঠাকুরমশাই আছেন নাকি? আমার এই এক ডাকে কোনো সাড়া মিলল না। তারপর বাধ্য হয়ে পুনরায় সেই একই কাজে অবতীর্ণ হতে হল। ঠাকুরমশাই আছেন নাকি? এরপর শুনতে পেলাম একটা পদ শব্দ এগিয়ে আসছে আমাদের দিকে। তারপর দরজা হাট করে খুলে স্বয়ং তারানাথ তান্ত্রিক মহাশয় যে বাক্যটি বললেন তাতে দেখলাম জ্যোতিনাথের মুখ থেকে ঠিক শব্দে একটা হাসি বেরিয়ে এল। না থাকলে কাকে সম্বোধন করে ডাকছো বলো তো বিভূতি? আমিও মুচকি হেসে বললাম, আপনি কিন্তু একটা বেতাল কিংবা ওই জাতীয় কিছু একটা রেখে দিতে পারেন আপনার দারোয়ান হিসেবে। কষ্ট করে দরজা খুলতে হয় বারবার। ঠিক কথা, ভাবছি তাকে একবার তোমার বাড়ির ঠিকানা দিয়ে দেব বিভূতি। কোনো আপত্তি নেই তো? আমি বুঝলাম আমাকে কথার জালে জড়িয়ে ফেলেছেন ঠাকুরমশাই। বললাম, এই কি যে বলেন আপনি! একটু তামাশা করতে গেলেই প্রাণের ভয় দেখিয়ে দিচ্ছেন একবারে। তারানাথ হেসে বলল, কি আর বলি বলো বিভূতি, এই পোড়া রোদে পুড়তে পুড়তে আমার সকল রসবোধ বোধ হয় উবে যাচ্ছে। তাই একটু পরখ করছিলাম
যে সেটা আদতে আমার ভ্রান্ত ধারণা কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কি বুঝলেন? তোমার নাম কি বাবা? খারাপ লাগলো আমার কথাটি সম্পূর্ণ অগ্রাহ্য করে উনি চলে গেলেন জ্যোতিনাথের দিকে। সে বলল, আমার নাম জ্যোতিনাথ ঠাকুরমশাই। কিশোরীর বন্ধু আমি। একটি গভীর বিপদে পড়ে এসেছি আপনার কাছে। আচ্ছা আচ্ছা, তো কিশোরী নিজে এলো না কেন? আমি বললাম, ও শুনি বাইরে গেছে, তাই ওর এই বন্ধুকে আমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। তো এই কথাগুলি ঘরে ঢুকেই বলতে হতো বিভূতি। তুমি না সত্যি এতটা দেরি করে আসল কথা বলো। আমরা দুজনে বসলাম তারানাথের সামনে। বাইরে এখন সারাদিনের ব্যস্ততার পর পরিবেশ একটু শান্ত হতে চাইছে বোধহয়। আজকে কালবৈশাখীর পূর্বাভাস শুনেছিলাম রেডিওতে গুনগুন করতে, সেই কারণে গিন্নির আবেদনে একটা ছাতা নিয়ে এসেছি। ঠাকুর মশাইকে সিগারেটের প্যাকেটটা খুলে একটা সিগারেট দিতেই তিনি সেটা ধরালেন। তারপর বললেন, আজ অন্য কিছু না এনে বেশ ভালোই করেছো। আজ জারিমা নেই। আসলে জ্যোতিনাথের বিপত্তির কথা শুনে আমি ভুলেই গিয়েছিলাম সিঙ্গারা আনার কথা। জিজ্ঞাসা করলাম, কেন ঠাকুরমশাই, কোথায় গেছে সে? আমার এক পুরাতন বন্ধু নতুন একটা মেয়েদের বিদ্যালয় খুলেছে, সেখানে সে গেছে। যাই হোক, সেসব বাদ দাও এখন। আগে বলো বাবা জ্যোতিনাথ, তোমার সমস্যা কি? জ্যোতিনাথ আমার থেকে একটা সিগারেট নিজের মুখে পুরল, তারপর ধীরে ধীরে বলল, ঠাকুরমশাই, আমি কিশোরীর মুখে শুনেছি আপনার আশ্চর্য সমস্ত ক্ষমতার কথা। আপনি নিজে জীবদ্দশায় যা যা দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেসব শুনে আমি আপনার উপর আস্থা করতে পারি বলেই বোধ হয়। ঠাকুরমশাই একটু হেসে বললেন, সেসব বুঝলাম, কিন্তু তুমি তোমার বিপত্তির কথাটা আমাকে খুলে বলো, নইলে আমি তার সমাধান করব কিভাবে? হ্যাঁ, বলছি। আমার পরিবার বসত করে পবনডেরা গ্রামে। পরিবার বলছি কারণ আমি এখানে কলকাতায় মানিকতলায় বাড়ি ভাড়া নিয়ে থাকি। একটা ঘরে 3-4 জন ছেলে মিলে থাকায় ওটাকে আপনি মেসও বলতে পারেন। একজন খুবই দয়ালু মানুষ নিজের সুরক্ষার জন্য আমাদের বাড়িটি ভাড়া দিয়েছেন। উনি নিজে উনার বৃদ্ধা স্ত্রীকে নিয়ে থাকেন, তাই আমরা উনার দেখভাল করে এবং নানান কাজে লেগে ওনাকে সহায়তা করি থাকার পরিবর্তে। বাড়ি ভাড়া হিসেবে খুব একটা দিতে হয় না। এখানে আমি একটি কারখানায় অতি অল্প কিছু যা রোজগার করি তার বেশিরভাগ পাঠিয়ে দেই গ্রামে পরিবারের কাছে। আমার পরিবারে আমার একটি 10 বছরের ছেলে, 8 বছরের কন্যা আর বাবা মা আছেন। নেহাতি খুবই সমস্যায় পড়ে তারা দিন যাপন করছেন সেখানে। পয়সার অভাবে অনেক কিছুই আমাদের বিক্রিবাট্টা করে দিতে হয়েছিল আগেই। তাও যেটুকু বেঁচে ছিল খড়কুটো হিসেবে, সেগুলো এক প্রকার ধূলিসাৎ হয়ে গেছে এক অফুরন্ত কালবৈশাখী ঝড়ের দাপটে। বলে সে খানিক্ষণ হাঁপাতে লাগল। তারানাথ তান্ত্রিক তাকে এক গ্লাস জল এগিয়ে দিতে সে পুনরায় দম উজিয়ে বলতে আরম্ভ করল, অমন প্রকাণ্ড ঝড়ের ফলে আমাদের বসত ভিটে একেবারে ধূলিসাৎ হয়ে পড়ে। ফলে গৃহহারা হয়ে পড়ি আমরা। আমার কাকামশাই পাটনা থেকে আমাদের এই দুরবস্থা দেখে এগিয়ে আসেন এবং তার কল্যাণে পুনরায় একটি কুঁড়ে ঘর করে বাস করতে থাকে আমার পরিবার। কাকা কিন্তু মোটেও খুব সুবিধাজনক ব্যক্তি ছিলেন না। এই সাহায্য করবার পিছনে তার একটি বিশাল বড় চক্রান্ত ছিল। যেহেতু তিনি নিজে একজন সুদখোর, তাই আমাদের সাহায্য করে এখন সুদ সমেত তা ফেরত চাইছে। কি আর করি বলুন, এখন সেই জন্যে যা কিছু কামাই তার কিছুটা তাকেই দিয়ে দিতে হচ্ছে আমায়। তাই নিজে ঠিকঠাক দুবেলা খেতেও পাই না এই এখনকার বাজারে। যতদিন দেরি হবে আমার এই সুদ চোকাতে, ততদিন বাড়তেই থাকবে এই সুদের হার, চক্রবৃদ্ধি হারে। আমি বললাম, এসব তো তোমার দারিদ্র্যের কথা বুঝলাম, কিন্তু তুমি যে পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছিলে সেটা?
সে একটু চুপ থেকে বলল, সে কথায় আসছে একটু বাদে। কাকার সেই গড়ে দেওয়া কুড়ে ঘরে থাকতে থাকতে হঠাৎ করে আমার স্ত্রী মৃত্যুশয্যায় ঢলে পড়ল। সেখানে এমন কিছু পরিবর্তন ঘটেনি আবহাওয়ার কিংবা খাওয়া দাওয়ার। তার আগেও যেও পেট পুড়ে খেত কিংবা বড় বিলাসবহুল বাড়িতে থাকতো এমনটা নয়। আমি এখান থেকে গ্রামের উদ্দেশ্যে যাত্রা করলাম খবর পেয়ে। এদিকে কারখানা থেকে তখন শ্রমিক ছাঁটাইয়ের ভিড় লেগেছে। নেহাত মালিকের পছন্দের ব্যক্তি হওয়ায় আমি সেই জের থেকে রক্ষা পেয়েছি। গ্রামে গিয়ে দেখি আমার স্ত্রীর হাতে পায়ে বিন্দুমাত্র বল নেই, কেবলই ভুলভাল বকছে আর শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। তার পা ধীরে ধীরে কেমন যেন উল্টো দিকে বেঁকে যেতে আরম্ভ করেছে। চোখে মুখে রক্তাল্পতা স্পষ্ট। শিরায় শিরায় যেন রক্তের স্বল্পতা ফুটে উঠল ধীরে ধীরে। আমি প্রচণ্ড ঘাবড়ে গেলাম এমন অবস্থায়। এখন এই পকেটের জোরে ডাক্তারের খরচ সামলানো একটা দুঃসাহসিক কাজ আমার কাছে। মা একটি গলার হার আমায় দিয়ে বললেন, নে বাচ্চা, নিজের বউকে সুস্থ কর। এটা বাধা দিয়ে যা পাবি সেই দিয়ে ওকে সুস্থ কর। এমনিতে মায়ের সঙ্গে আমার স্ত্রীর খুব একটা ভালো বনিবনা ছিল না কোনো কালে। শালিকের মতো রান্নাঘরে ঝগড়া চলতো ওদের মধ্যে। কিন্তু অবাক করা বিষয় হলো, সেই মা যখন আমার স্ত্রীর জন্যে নিজের সোনার গয়না বন্ধক দেওয়ার কথা বলছে, তখন আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। তো সেই গয়না বাধা দিয়ে যা কিছু পেলাম তাই দিয়ে কলকাতা নিয়ে এসে দুজন ডাক্তার দেখালাম। কিন্তু কেউ বুঝলেন না এই আচমকা প্যারালাইসিসের কারণটা ঠিক কী। একসাথে অ্যানিমিয়া আর প্যারালাইসিসের চিকিৎসা করার কোনো উপায় জানা ছিল না। শেষকালে ভিক্ষে করতে হবে কিনা ভেবে মরছিলাম তখন। গ্রামে আবার করে ফিরে গেলে বাবা বললেন, বাছা, এসব তুই ছেড়ে দে, তোর বউকে আর বাঁচানো যাবে না। আমি বাবার এই কথায় বড় ঘাবড়ে গেলাম। বাবা এতদিন কোনো কথা মুখ ফুটে বলেননি, আজ হঠাৎ একেবারে প্রাণনাশের কথা বলছেন। কী ব্যাপার? আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন বাবা, আপনি হঠাৎ এহেন কথা বলছেন? তিনি মাথা নিচু করে জবাব দিলেন, এই যে আমাদের বংশের পরম্পরা রে, এই অভিশাপ কি খণ্ডন করবে? তার এই কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম একেবারে। বাবা পারতপক্ষে কখনো এরকম কথা বলতেন না। হঠাৎ করে আজ এত বয়স হওয়ার পর নিজের বংশের মৃত্যু পরম্পরা সম্বন্ধে জানতে পারলে কার না অবাক লাগে বলুন তো। আমি তাই বাবার কাছে জিজ্ঞেস করলাম, এ আপনি কি বলছেন বাবা? বংশের পরম্পরা বলতে? বাবা তখন মৃদু মৃদু কাঁদতে আরম্ভ করলেন। তারপর বললেন, কি কি আর বলি তোকে? হ্যাঁ, মনে আছে, মনে আছে তোর কাকিমার বিকলাঙ্গ হয়ে মৃত্যুর কথা? তোর ঠাকুরদা ঠাকুমা সকলেই মারা গেছেন এই অভিশাপের সমনে, সকলে। আমার মাথায় সেই কথা শুনে এক প্রকার আকাশ ভেঙে পড়ল। আমি তীব্র উত্তেজনার সাথে জিজ্ঞেস করলাম, এর অর্থ কি? আমি কিছুই বুঝতে পারছি না, যদি একটু খুলে বলেন। যতদূর আমি জানি তা হলো সকলেই কোনো না কোনো ঝড়ের পর শয্যাশায়ী হয়েই মারা গেছেন। কিন্তু ওই তো বাছা, তুই তোর উত্তর পেয়ে গেছিস। এই কাল বৈশাখী আমাদের আমাদের জানে মেরে দেবে রে, জানে মেরে দেবে। কারণ এর পিছনে তো শুধু প্রকৃতি না, এর পিছনে তো সে আছে। এভাবেই একদিন আমি, তোর মা, তুই সকলে মারা যাবো রে, সকলে মারা যাব। বাবার কথাগুলো আমার কানে অনুরণিত হতে লাগলো। আমি একেবারে ভয় থেতু হয়ে পড়লাম। জানতে চাইলাম এর পিছনের ইতিহাস। বাবা আমায় যা যা বললেন সবটাই আপনাকে ব্যক্ত করছি ঠাকুরমশাই। আপনিই শুনে বলুন এর থেকে নিস্তারের কোনো উপায় আছে কিনা। এইটুকু বলে যতীনাথ একবার থামল, তারপর প্রাণ ভরে শ্বাস নিয়ে পুনরায় বলতে আরম্ভ করল। বাবা বললেন, তোর কাকা ছেলেবেলা থেকে বড্ড বিপরোয়া স্বভাবের ছেলে ছিল। পরে যে তার সেই স্বভাব দূর হয়নি সেটা তুইও টের পেয়েছিস। মাঝে মাঝে মনে হয় সেই ছেলের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, থাকতেই পারে না।
লোহার শিকল দিয়ে ছোটবেলা মা ওকে বেঁধে রাখতো। মনে হয় যদি সেই রাতেও ওকে ওকে সেভাবে বেঁধে রাখতে পারতাম, তাহলে তাহলে আমার চেয়ে সুখী আর কেউ হতো না এই পৃথিবীতে। তখন আমাদের 17 বছর বয়স। সকলে একেবারে সন্ধে অবধি ওই যে দিঘির উল্টো দিকের জোড়া বটতলার মাঠ, সেখানে খেলাধুলা করত। গরমকালে একেবারে মশা আমাদের হাড় বাঁশ না জ্বালিয়ে দেওয়া অবধি মাঠ ছেড়ে ঘরে ফিরতাম না। তখন কাকা হরির কিন্তু কখনো ওইসব খেলাধুলার প্রতি অতটা নেশা ছিল না। আসলে আসলে তখন থেকেই ওর মন অন্যদিকে ঘুরে গিয়েছিল। গ্রামের কম বাড়ি থেকে কি শুনতে হয়েছে যে তোমাদের ছেলে আমাদের মেয়েকে পুকুর পাড়ে দিঘির ধারে বিরক্ত করছে। মা ওকে অনেক শিখিয়ে পড়িয়েও শিক্ষিত করতে পারলেন না। বাবা তার সমস্ত শক্তি দিয়ে চেয়েছিলেন ভালো মানুষ করতে, কিন্তু কিন্তু বড়কের কি হাতুড়ি মার্কা ফিনাইলে সাফ হয় রে, হয় না। আমাদের খেলার মাঠের ধারে একটা মুচির বাড়ি ছিল। সে খুবই গরিব, কোনো মতেই খেয়ে পড়ে বেঁচে থাকাটাই তার কাছে সবচেয়ে বড় যুদ্ধ। রাখাল কাকা এত ভালো মানুষ ছিল যে গায়ের সকলে তাকে শ্রদ্ধা করত এবং সাহায্য করত। নইলে ওর পক্ষে মেয়ে বউকে নিয়ে সংসার চালানো ওটা ছিল অসম্ভব। তো সেই সময় কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছিল গায়েতে। সকলে একেবারে গলদঘর্ম হয়ে চাতক পাখির মতো আকাশে চেয়ে থেকে বৃষ্টির বিজয় প্রার্থনা করছিল। ববনডেরা গ্রামে না আছে তখন ববনের দেখা, না দেখা পাওয়া যায় বরুণের বৃষ্টির। অসহনীয় গরমের মধ্যেও পাঠশালা থেকে ছুটি পেয়ে আমরা খেলার মাঠে গিয়ে রোজকার মতো হাজির হলাম। বৃষ্টি হলে তবেই না খেলার মজা আসে। একেবারে সকলে কাদা মেঘে চুমু চুমু হয়ে তবে বাড়ি ফিরে মজা পাওয়া যায়। মায়ের মারের ভয় তখন বৃষ্টির মতোই উবে যায়। তো সেই দিন হঠাৎ করেই আকাশে কালো মেঘের দল ধেয়ে এলো। আমরা সকলে বেশ মজা পেলাম বৃষ্টির অনেকদিন বাদে দেখা পাওয়ার। কিন্তু কিন্তু অমন মোহরমোহ বাজ আর অমন তেজ হাওয়ায় চারিদিক একেবারে ভেঙে চুড়ে নষ্ট হয়ে পড়ল। সকলে বুঝলাম কাল বৈশাখী এসেছে। শহরে বসে তোরা সেই গ্রামের মেঠো পথে দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়া কাল বৈশাখীর আমেজ কখনোই পাবি না। সে এক হুলস্থুল কাণ্ড বটে। আমরা সকলে ধীরে ধীরে যে যার ঘরে ঢুকে এলাম। কথা হলো বৃষ্টি একটু ধরতে না ধরতে একেবারে দল বল নিয়ে আম কুড়োতে যাব। বাড়ি এসে মা জিজ্ঞেস করছে, ভাই কোথায়? আমার সঙ্গে সেদিন সে খেলতে গিয়েছিল। জানি না হঠাৎ তার কি সুমতি হয়েছিল যে সে আমার সঙ্গে খেলতে গেছে। এমনিতে সারাদিন বলতো ওসব খেলাধুলা নাকি বাচ্চাদের বিষয়, বড়রা অন্য জিনিস নিয়ে খেলে। কে জানে, আমার চেয়ে ছোট হয়ে হয়তো ও বেশি বড় হয়ে গিয়েছিল। ওফ, কি মারাত্মক কাণ্ডই না ঘটেছিল সেই দিন। বাইরে প্রবল বৃষ্টিপাত আর বজ্রপাতের মধ্যে আমরা ছাতা মাথায় বেরিয়ে পড়লাম তাকে খুঁজতে। মা আমাকে অনেক বকাঝকি করলেন বটে, ভাইকে চোখে চোখে না রাখার জন্য। শেষমেশ বাবার সঙ্গে বেরোতে হলো তাকে খুঁজতে। আশেপাশে বাজ পড়ার পরিমাণ এতই বেড়ে গেল যে তাকে আর কোথাও খুঁজে পেলাম না আমরা। শেষমেশ বাবা বলল, নিশ্চয়ই সে কারো বাড়িতে ঠাঁই দিয়েছে। এবার বৃষ্টি যখন একেবারে থামল, তখন আমরা আবার আমাদের তল্লাশি অভিযান চালালাম। মাঠের ধার দিয়ে যেতে যেতে দেখি রাখাল কাকার 12 বছরের মেয়ের লাশ পড়ে রয়েছে। আমি আর বাবা সেই দেখে ভীষণ চিৎকার করতে করতে সারা গ্রামের লোক জড়ো করলাম। অমন বৃষ্টি একটি মেয়েকে কেউ পেটে ছুরি ঢুকিয়ে হত্যা করেছে। শুধু তাই নয়, তার সর্বনাশ করে জামা কাপড় ছিঁড়ে প্রায় নগ্ন অবস্থায় ফেলে রেখেছে দেহ। সারা দেহ তার ক্ষত বিক্ষত হয়ে রয়েছে নখের আঁচড়ে। রাখাল কাকা গরিব লোক, সেটা আগেই তো বললাম। তার এবং তার স্ত্রীর পক্ষে সে ব্যথা সহ্য করার মতন ক্ষমতা ছিল না। রাখাল কাকা সেদিন বেশ রাত অবধি গ্রামের বাইরের দিকে তার দোকানের কাজ করছিল। আর আর রাখাল কাকার স্ত্রী গাঁয়ের মোড়লের বাড়িতে কাজ করত। সেও ওই ঝড়জলে আটকে পড়েছিল সেখানে।
এদিকে ঝড়ের শেষে যখন তারা এসে দেখলো তাদের বিয়ের অবস্থা, তখন তখন সব শেষ। বাবা এটুকু বলে থেমে গেলে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু এরপর তার কোনো তদন্ত হয়নি? আর কাকা কোথায় ছিল তখন? বাবা মুখটা কালো মেঘের মতো অন্ধকার করে ফেললেন। তার চোখের কোণে অনেক দিনের জমে থাকা ভয়ের ছাপ দেখতে পেলাম। তিনি এরপর যা বললেন তা শুনে আমার হৃৎপিণ্ড একেবারে উথাল পাথাল হতে শুরু করল। বাবা আর আমি এরপর খোঁজাখুঁজি করতে করতে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি ভাই ঘরের মধ্যে বসে কাঁপছে। কেন যে সে বসে কাঁপছে তখনও বুঝতে পারিনি আমরা। এরপর হঠাৎ করে দেখলাম বাবার হাতে লণ্ঠন নিয়ে এগিয়ে গিয়ে চিৎকার করে উঠলেন। ভাইয়ের জামাই তখনও লাল রক্তের ছাপ বিদ্যমান। আমাদের আর বুঝতে বাকি থাকেনি ওই রাতে কি হয়েছিল। ভাই নাকি বেশ কয়েকদিন ধরেই রাখাল কাকার মেয়ের সঙ্গে জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করছিল। সেই ঝড় জলের রাতে সুযোগ পেয়ে ফাঁকা বাড়িতে মেয়েটির অনিচ্ছা সত্ত্বেও তার সঙ্গে খারাপ কর্ম করে তো কাকা। তারপর 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 ঝড় একটু থামতে না থামতেই ওকে ফেলে যায় মাঠের ধারে। রাখাল কাকা কাঁদতে কাঁদতে অভিশাপ দিয়েছিল সেই দিন। যে সুরের বাচ্চা আমার মেরেই সর্বনাশ করেছিস, তার এই জীবনে কোনোদিন ভালো হবে নাই। এভাবেই কাল বৈশাখীর ঝড় জলে তোর বাড়ির লোকেরা মরবে, অপঘাতে নয়তো ঠিক ঠিক করে মরবে। তার এই অভিশাপবিদ বাক্য হয়ে সেদিন প্রতিধ্বনিত হয়েছিল গোটা গ্রাম জুড়ে। আমরা কেউই ভাইয়ের এই অমানবিক কাজকর্ম লোক সমাজে জানাইনি। তাহলে ভাইকে বাড়ি থেকে বের করে খুন করে ফেলত গ্রামের সকলে। বাবা জানতে পেরে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। তবে তবে তক্ষুনি দেননি। কিছুদিন বাদে পরিস্থিতি একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করছিলেন। তারপর লোটা কম্বল নিয়ে ঘাড় ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন। সেই দিন থেকে শুরু করে আজ অবধি আমাদের পরিবারের 3 জন মারা গেছে বিভিন্ন কালবৈশাখী ঝড়ে। সবার প্রথমে মা যখন মারা গিয়েছিল তখন মা বলেছিল যে ঝড়ের আড়ালে নাকি মা রাখাল কাকার মেয়েকে দেখতে পেয়েছিল। তার সেই নগ্ন দেহ নাকি হাওয়ার মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছিল। এক বৈশাখীর চিৎকারে মায়ের দম বন্ধ হয়ে গিয়েছিল সেই দিন। অবাক করা কাণ্ড, সেই আওয়াজ মা ছাড়া কেউই শুনতে পায়নি। এরপর ধীরে ধীরে মা খালি এসব বর্ণনা করতে থাকলো আর পরলোকের তরিতে চড়ে বসলো। আমরা কিচ্ছুটি করতে পারলাম না তার। ধীরে ধীরে বিকলাঙ্গ হয়ে সে চলে গেল আমাকে ছেড়ে। এরপর বাবার পালা। দীর্ঘ 5 বছর পর আবারও এক বৈশাখের রাত্রে এমনটা ঘটেছিল। বাবা মৃত্যুর আগে রাখাল কাকার কন্যার কথা বলতে বলতেই চলে গেলেন। ধীরে ধীরে বিকলাঙ্গ হয়ে আস্তে আস্তে গলার স্বর পর্যন্ত উবে গেছিল। বাবা মারা যাওয়ার পর ভাই একবার তার স্ত্রীকে নিয়ে আসে এই বাড়িতে। বাবা বেঁচে থাকাকালীন তো আর তার মুখে আসা সম্ভব হয়নি। তাকে দেখে একটু শোকাহত বলে মনে হয়নি। পাটনায় গিয়ে তখন কোনো 2 নম্বরই ব্যবসা করে বেশ ভালো টাকা পয়সা জমিয়েছিল সে। আমাদের এই গরিবের ঘরে এসে সেসব বর্ণনা করে খোঁটা দিতে লাগলো। আমি ওকে বই করে বলেছিলাম বৈশাখ মাসে আসাটা ওর পক্ষে একটা ভয়ঙ্কর কাণ্ড। আর কি বলি, যার মরার পাখনা গজায় তাকে তো মূর্তি হয় শেষমেশ। কিন্তু শয়তান নিচে বলল না, বলল ওর নব্য বিবাহিতা স্ত্রী। ঝড়ের দাপটে বিকলাঙ্গ হয়ে সেও মৃত্যুর দিকে অগ্রসর হলো। আর বেটা অসুস্থ স্ত্রীকে আমাদের ঘাড়ে ফেলে পরদিনই পাটনার উদ্দেশ্যে রওনা হলো। ডর্ব, ভয়ানক ডর্ব, না হলে এমনটা সে করতে পারতো না। ওটাই ছিল কালবৈশাখীর আড়ালে রাখাল কাকার মেয়ের শেষ ছবি। তারপর দীর্ঘদিন বাদে আবার এই কাণ্ড। কিন্তু কখনো দেখিনি কালবৈশাখী মিটে যাওয়ার এতদিন পর সেই প্রকোপে আহত হতে। কে জানে তার কি বুতিগতি। তবে আমি তোকে খুবই দুঃখের সঙ্গে বলছি রে বাবা, তোর স্ত্রী সুস্থ হবে না কোনোভাবে। সেই চেষ্টা ওরা একান্তই বৃথা চেষ্টা বাবা, বৃথা চেষ্টা।
বাবা এইটুকু বলে থামলেন। বলতে বলতে অঝরে কাঁদতে লাগলো জ্যোতিনাথ। আমরা তার মুখের দিকে তাকিয়ে দেখতে লাগলাম সেই দৃশ্য। ঠাকুরমশাই তাকে জিজ্ঞেস করলেন, কিন্তু জ্যোতিনাথ, তার মানে আমি যা আশঙ্কা করছি তাই সত্যি? তোমার স্ত্রী আর না ঠাকুরমশাই, সে আর বেঁচে নেই। একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে সে বলল। তারানাথ মাথা নিচু করে বলল, আমি খুবই দুঃখিত এই কথা শুনে। তোমার মনে তার জন্যে সহানুভূতির অন্ত ছিল না, সেটা তোমার তার প্রতি শ্রদ্ধাশীল মনোভাব এবং কর্তব্য পরায়ণতা থেকেই বোঝা যায়। তুমি বলো এখন, তোমার কন্যারও কি তাহলে? এবার জ্যোতিনাথ বেশ উত্তেজিত হয়ে পড়ল। সে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি একেবারে ঠিক ধরেছেন। আমার কন্যা আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পবনডেরা গ্রামে। সেই ভয়ানক স্থানে সে যে আর কতদিন বেঁচে পড়তে থাকতে পারবে জানি না। আপনি এখন আমার সহায় হন। ওর পায়ের শক্তি চলে গেছে ইতিমধ্যে। এরপর সারা শরীর একবার অবশ হয়ে গেলে আমরা আর কিচ্ছুটি করতে পারবো না। যদিও এখনো আমাদের পক্ষে কিছুই করা সম্ভব নয়, তবুও যদি একটু সাহায্য করেন আপনি কোনো না কোনোভাবে। তারানাথ চুপ করে রইল। হয়তো তিনি কিছু ভাবছেন। এবার তিনি মুখ খুললেন। তোমার কাকা ওই মেয়েটির সর্বনাশ করার জন্যে তার আত্মা বারংবার ঘুরে ফিরে আসে কালবৈশাখীর আড়ালে, আর সেই ঝড়ের কবলে তোমার কন্যা পড়েছে। এখানে আমি জানি না কিভাবে কতদূর সক্ষম হব তার আত্মার সাথে লড়তে। জ্যোতিনাথ অনুনয় বিনয় করে বলল, আপনি পারবেন ঠিকই ঠাকুরমশাই, আপনিই পারবেন। এই পৃথিবীতে আমি যাদের যাদের এখন অবধি দেখেছি বা শুনেছি, তাদের মধ্যে আপনি ছাড়া কেউ এর মীমাংসা করতে পারবে না। আমার স্ত্রী ছাড়া বাবা মায়ের কাছে বড় হয়ে উঠেছে ওই ছোট্ট ছেলে মেয়ে দুটি। তাদের কিছু হয়ে গেলে আমার পক্ষে বেঁচে থাকাটাও সম্ভব হবে না। যে মাঝে মাঝে মনে হয় সে আমাকে কেন তুলে নিল না, তাহলে আর চোখের সামনে এই দিন দেখতে হতো না আমার। ঠাকুরমশাই এবার তাকে এক প্রকার ধমক দিয়ে বলে উঠলেন, আহ, বড্ড বাজে কথা বলছো তুমি এবার। তুমি দুটো সন্তানের পিতা, সন্তান স্নেহ তোমার বোঝা উচিত। আজ তোমার অমন করুণ অবস্থা হলে তোমার বৃদ্ধ পিতামাতার কি হবে একটি বারটি ভেবে দেখেছ? মনে রেখো, তুমি এখনো অবধি তোমার সামনে বসে এগুলো বলতে পারছো কারণ ঈশ্বর এটা চেয়েছেন। আজ যদি তুমি তার কবলে পড়তে, তাহলে কে আমার কাছে এসে সাহায্য প্রার্থনা করত? তুমি চিন্তা করো না একদম, আমি আছি। আমি তোমার সাথে তোমার গ্রামে গিয়ে কোনো না কোনো একটা উপায়ে ঠিক করে তুলবো তোমার সন্তানকে। জ্যোতিনাথ কাঁদতে কাঁদতে বলল, আপনার জয় হোক, আপনার জয় হোক, আপনার ভালো করুন ঈশ্বর। তাহলে 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 কবে নাগাদ যাবেন আপনি? ঠাকুরমশাই একবার আমার দিকে তাকালেন। আমি বললাম, বেশ অনেকদিন অসুস্থ হয়ে বাড়িতেই পড়েছিলাম ঠাকুরমশাই। এখন যদি আবার করে কামাই করি তাহলে বেজায় ঝামেলায় পড়বো। উনি বললেন, ঠিক আছে, তাহলে আমি না হয় তোমার সঙ্গে রওনা দেব জ্যোতির্নাথ। তুমি কোনো চিন্তা করো না, আগামীকাল প্রত্যুষে আমরা বেরিয়ে পড়ব তোমার গ্রামের উদ্দেশ্যে। জ্যোতিনাথ একগাল হেসে বলল, বেশ বেশ ঠাকুর, আপনি যা বলেন। আমার মনে হলো এইভাবে ঠাকুরমশাইয়ের মুখের উপর না করে দেওয়াটা আমার উচিত হয়নি। কিন্তু আপনারা তো জানেন আমার শরীরের কি হাল, তাই একবার বললাম, ঠাকুরমশাই, আপনি আমার এই কথা বিভ্রান্ত হবেন না দয়া করে। আমার শরীর একান্তই খারাপ, না হলে। আহ, আমি কি তোমাকে এই নিয়ে কিছু বলেছি বিভূতি? তুমি অমনটা মনে করো না। সকলেরই সুবিধে অসুবিধে থাকতে পারে। আমি জ্যোতিনাথকে নিয়ে আগামীকাল বেরিয়ে পড়ব।
তারপর তোমাদের সেখানকার বৃত্তান্ত বর্ণনা করব, কেমন? এমন সময় বাইরে বজ্রপাতের শব্দ তীব্র হয়ে উঠল। আজকে সারাদিন থমথমে পরিবেশের মধ্যে এই কালবৈশাখীর একটা প্রভাব নজরে পড়ছিল আগে থেকে। দেখলাম জ্যোতিনাথের মুখটা কেমন যেন পানসে হয়ে গেল ঝড়ের আগমন দেখে। আমি ওর কাঁধে হাত দিয়ে ওকে সাহস জোগানোর একটা মৃদু চেষ্টা করতে লাগলাম। প্রায় রাত 10টা নাগাদ বৃষ্টি থেমে গেলে আমরা সেখান থেকে ছাতা মাথায় বেরোতে পারলাম। আমি আর কিশোরী পাসিং শোয়ের প্যাকেট নিয়ে এগোচ্ছি মঠ লেনে তারানাথ তান্ত্রিক মহাশয়ের বাড়ির উদ্দেশ্যে। আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে সেই পবন ডেরা গ্রাম থেকে ঠাকুরমশাই ফিরে এসেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে কিশোরীর বাইরে থেকে আসতে দেরি হওয়ার দরুন আমাদের সেখানে যাওয়া হয়। হাঁটতে হাঁটতে আমি কিশোরীকে ধমক দিয়ে বললাম, এই তোমার কারণে দেখলে কতদিন ধরে থমকে গেল গল্পটা শোনা। কিশোরী বলল, কি আর করি বলো, কাজ পড়ে গিয়েছিল যে। আর তার মধ্যে ওই কালবৈশাখী গল্পের প্রথম ভাগ আমি এমনিতেই মিস করেছি, আর সেই ভুল আমি করি? তুমি গল্প বলছো বটে, তবে তোমার বন্ধুটি যে মারাত্মক এক বিপদের মুখে পড়েছিল সেটা আমি তার বর্ণনার মুখ দেখেই বুঝতে পেরেছি। এটাকে নেহাত তারানাথের গাল গল্প বলে তুমি আর চালাতে পারবে না কিন্তু। আমরা কি আর গিয়ে দেখে আসতে যাচ্ছি যে উনি এগুলো কতটা করেছেন আর না করেছেন? আমি তাকে থামিয়ে দ্রুত পদে হাঁটতে লাগলাম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখন এই ছেলেকে সবটা বিশ্বাস করানো আমার কর্তব্য কিংবা ক্ষমতার অভ্যন্তরে পড়ে না। আমরা উভয়ে তারানাথের বাড়ি গিয়ে পৌঁছে হন্তদন্ত হয়ে টোকা দিতে লাগলাম। ভিতর থেকে তারানাথ বিরক্ত হয়ে বললেন, আরে, দরজা ভাঙবে নাকি তোমরা দুটিতে? কিশোরী হেসে বলল, আমরা কে সেটা ধাক্কা শুনেই বুঝে গেছেন দেখছি। চেনা বাউনের বইতে লাগে না হে কিশোরী। চারি দরজা খুলে দিলে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ওর মুখটা দেখেই আমার ভুলে যাওয়া সিঙ্গারার প্রতিচ্ছবি ভেসে উঠল চোখের সামনে। কিশোরী আমার কিছু বলার আগেই বলল, বানিয়ে বানিয়ে রোজ তোমার কাকাবাবু বলেন যে উনি আলতা আনতে ভুলে গেছেন, কাকন আনতে ভুলে গেছেন, আজকে সেই সাথে সিঙ্গারাটাও ভুলে গেছেন কিন্তু। আমি বলে উঠলাম, তুমিও কম যাও না, নিজে মনে রাখতে তো পারতে। ঠাকুরমশাই আমাদের দুজনকেই থামিয়ে দিয়ে বললেন, আহা, হয়েছে হয়েছে, এবার দুজনে শান্ত হও। আমরা গিয়ে বসলাম ওনার সম্মুখে। আমি ব্যগ্রভাবে বললাম, ঠাকুরমশাই, সেখানকার কাহিনীর বর্ণনা শুনতে মনটা একবারে উথাল পাথাল করছে যে। বলছি বলছি, তার আগে বলো তোমার শরীর কেমন আছে? তখন তো যেতে পারলে না। হ্যাঁ, ভালো আছি আমি। আপনি আগে বলুন তো, জ্যোতিনাথের মেয়ে ঠিকঠাক আছে তো? বলছি বলছি, সব বলছি। একটু তামাকে মুখ শুদ্ধি করে নি, দাঁড়াও। উনি তামাক সেবন করতে লাগলেন, তারপর বলতে আরম্ভ করলেন, জ্যোতিনাথের সঙ্গে আমি সেদিন বেরিয়ে পড়লাম একেবারে ভোরবেলা নাগাদ। সে নিজেই এখানে এসে আমায় নিয়ে গেছিল। পবনডেরা গ্রামে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল ওই ওই ঘন্টা 5। মেদিনীপুরের একটি ছোট্ট গ্রাম এই পবনডেরা। সেখানকার প্রাকৃতিক বর্ণনা দেওয়ার মতো সুন্দর কিছুই নেই। চারিদিকে খান খান করছে অজস্র সব ভাঙাচোরা বাড়ি। কয়েকটা পাকা বাড়ি সেখানে অবশিষ্ট আছে বটে, আর বাকি সবই গেছে মাটিতে মিশে। ঠিক অনেকটা বিপর্যয়ের পরের রূপ ধারণকারী অবস্থা। স্টেশনের আশেপাশে যতটা না এর পরিমাণ দেখা যায়, ধীরে ধীরে গ্রামের অভ্যন্তরে প্রবেশ করতে সেই ভাঙাচোরা বাড়ির সংখ্যা বাড়তে লাগলো। জ্যোতিনাথ আতঙ্কিত হয়ে পড়ল। কালকে তার মানে জোরদার কাল বৈশাখী হয়েছে ঠাকুরমশাই। শিগগিরই চলুন, আমার মেয়েটা। বলেই সে ছুট দিল প্রায়। ওকে আমি ডেকে বললাম, আমার এই শরীরে অমন দৌড় তো সম্ভব নয় বাবা, আমার কি হবে? তার হুঁশ ফিরতেই সে বলে উঠল,
হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওই তো রামু কাকুর গাড়ি যাচ্ছে। রামু কাকু, ও রামু কাকু! বলে তীব্র চিৎকার করতে করতে সে গরুর গাড়ি ডাকতে উদ্যত হলো। সেই গাড়ি চড়ে দীর্ঘক্ষণ চারপাশ পর্যবেক্ষণ করতে করতে আমরা গিয়ে পৌঁছালাম আমাদের গন্তব্যে। সে বলেছিল তার কাকা বাড়ি করে দিয়েছে কিছু সময় আগে। বাড়িখানা চলনসই, খুব একটা মন্দ নয়। মোটামুটি ভালোই একতলা পাকা বাড়ি করে দিয়েছে তার কাকা। আশেপাশে কয়েকটা আম, জাম আর কাঁঠাল গাছ চোখে পড়ল। যাওয়ার পথে যতীনাথ দেখল সেই মাঠ। দিঘি আর তার বাবার বর্ণনা অনুসারে একটি ভাঙা বাড়িও রয়েছে মাঠের আশেপাশে। সেটি কোনো এককালে ওই রাখাল মশাইয়ের বাড়ি ছিল বলেই বোধ হলো। প্রবল ঝড়ের দাপটে চারিদিকে গাছগাছরা উল্টে পড়ে আছে। যে কটি গাছ আশেপাশে ছিল সেগুলো থেকে অজস্র ফলেরা মাটিতে লুটিয়ে পড়ে আছে। পথঘাটের অবস্থা এতটাই শোচনীয় যে গাড়ি চলছিল বড়ই সীমিত গতিতে। সে যাই হোক, ওদের বাড়িতে প্রবেশ করতেই দেখলাম বয়স্ক বৃদ্ধা মাতা পিতার মুখ চোখে একটা ভয়ের ছাপ। যতীনাথ আমাকে পরিচয় করিয়ে দিল তাদের সঙ্গে। বাবা, ইনি হচ্ছেন তারানাথ তান্ত্রিক। কিশোরী বলে আমার এক বন্ধু আছে কলকাতায়, তার সৌজন্যেই এনার সঙ্গে আলাপ। তার বাবা বেশ হাসি মুখে বললেন, হ্যাঁ, সে তো বুঝেছি। আপনি আসুন ঠাকুরমশাই, আপনার জন্য ওই ঘরটি রাখা আছে। বলে আমাকে যথেষ্ট অতিথি আপ্যায়ন করলেন তারা। সত্যি বলতে আমি তো তাদের থেকে আপ্যায়ন গ্রহণ করতে যাইনি, গিয়েছি তাদের বিপদ থেকে রক্ষা করতে। ওর মা আমাকে ফলাহার করতে দিয়ে হাওয়া করছিলেন, তখন আমি ওনাকে বললাম একবার যতীনাথের মেয়ের দর্শন করতে চাই। উনি আমাকে নিয়ে গেলেন সেই ঘরে। ঘরে ঢুকে আমি দেখি সেই মেয়ে একেবারে চিৎপাত হয়ে পড়ে আছে খাটে। চেহারা শুকিয়ে এমন হয়েছে যেন খাটের সঙ্গে মিশে গেছে। হাত পা কেমন বেঁকে বেঁকে গেছে। মুখের উপর দীর্ঘদিন অসুস্থতার গাঢ় কালো ছাপ বিদ্যমান। তোমরা তো জানোই, কারোর উপর কোনো অশুভ শক্তির প্রভাব থাকলে আমি সেটা টের পাই। এক্ষেত্রেও ঠিক তাই হলো। একটা কালো বলয় যেন ঘিরে রয়েছে যতীনাথের মেয়েকে। সেই অদৃশ্য বলয়ে বাঁধা রয়েছে ওই ছোট্ট কিশোরীর দেহ। এখন এই অবস্থা থেকে উদ্ধার করাটা আমার পক্ষে বিশাল কঠিন কোনো ব্যাপার নয়, তবুও নিজের প্রতিপক্ষের ক্ষমতা সম্পর্কে আমি ওয়াকিবহাল না হয়ে এতটা দৃঢ়তার সঙ্গে কথা বলতে পারি না। তাহলে সেটা বোকামির স্বাক্ষর বহন করে। আমি মেয়েটির কপালে হাত বুলিয়ে দিলাম। পাশে যতীনাথ এসে দাঁড়িয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, ও কি কথা কইতে পারছে নাকি সেটারও ক্ষমতা হারিয়ে ফেলেছে? যতীনাথের বাবা উত্তর দিলেন, না ঠাকুরমশাই, ক্ষমতা হয়তো আছে, কিন্তু ও মনে হয় বলতে চাইছে না। খাওয়া দাওয়া করছে না মোটে। জোর করে ও ঠাকুমা যতটা পারে ততটাই দিচ্ছে। ঠিক আছে, বেশ বেশ, ওকে বেশি জোর করবেন না। ওর উপর যে কি ধকল যাচ্ছে সেটা আমি ঢের বুঝতে পারছি। সেই ঘর থেকে বেরিয়ে এলে বয়স্ক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন, কি মনে হয় ঠাকুরমশাই আপনার? আপনি কি ওকে ঠিক করতে পারবেন? আমি ওনাকে খানিক আশ্বস্ত করে বললাম, দেখুন, এহেন পিশাচের সঙ্গে আমি এর আগেও লড়েছি এবং তাদের কুপ্রভাব থেকে মুক্ত করেছি বিপদগ্রস্ত মানুষদের। কিন্তু কি বলুন তো, ন্যায় হলো জেতার পক্ষে সবচেয়ে বড় হাতিয়ার। মেয়েটির সঙ্গে যে পাপ হয়েছে তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আপনাদের।
কিছু মনে করবেন না, একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। সেই দিন যদি আপনার বাবা সঠিক সময়ে আপনার ভাইকে তার প্রাপ্য শাস্তি পেতে দিতেন, তাহলে হয়তো এই দিন আজ দেখতে হতো না। এবার উনি কাঁদতে কাঁদতে আমার কাছে বললেন, কিন্তু ঠাকুর, এতে এই ছোট ছোট বাচ্চাদের তো কোনো দোষ ছিল না। আমার বৌমা যে অকালে প্রাণ ঝরিয়ে দিল, তারও বা কি দোষ বলুন? এইসবের হিসেব নিকেশ করা কি আমাদের হাতে বলুন? এই সবই তো অদৃষ্টের চাল। অনেকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু কেউ না কেউ একটা হিসেবের খাতা খুলে বসে রয়েছে সর্বদা। সেখানে সকলের যাবতীয় দোষ গুণ লিপিবদ্ধ হচ্ছে ক্রমাগত। আমাকে আজ যোগ্য করে সেই কাল বৈশাখীর পেছনে থাকা আত্মাকে ডেকে আনতে হবেই। তাকে টেনে আনা ছাড়া আর অন্য কোনো উপায় দেখছি না আপাতত। সেই জানাবে আমাদের যে সে আসলে কি চায়। আমি আশেপাশে বিভিন্ন যজ্ঞের গুরুত্বপূর্ণ জিনিসপত্র জোগাড় করে নিয়ে এলাম এবং কিছু জিনিসপত্র ওনাদের সংগ্রহ করে আনতে বললাম। হোম করে আগে তাকে ডেকে আনতে হবে একটি নির্দিষ্ট অংশের মধ্যে। তারপর সেই দাগ কেটে চিহ্নিত করা অংশে বারংবার আছাড় মেরে তার থেকে নিংড়ে বের করতে হবে তার যাবতীয় হিংসা। জানি না এতে কতটা কাজ হবে, কারণ অভিশাপের জোর বলেও একটা কথা রয়েছে। আর সেই অভিশাপ যদি একজন মানুষ কোনো সত্যের জন্য দিয়ে থাকে, তাহলে কোনোভাবেই তার থেকে নিস্তার পাওয়া সহজ হয় না। দুপুরে খাওয়া দাওয়া শেষ হলে আমি একটু জিরিয়ে নিলাম। আকাশ পরিষ্কার দেখে বেশ খুশি হলাম, নইলে আমার যজ্ঞের আগুন জ্বলার আগেই নিভে যেত। তবে ওই কাল বৈশাখীর হুঙ্কার যদি চায়, যে কোনো মুহূর্তে আমার যজ্ঞের হোমানল সে নিভিয়ে দিতে পারে। তার জন্যে একটা আলাদা বলয় প্রস্তুত করতে হবে আমাকে। মধুসুন্দরী দেবীর আরাধনা করে তার থেকে আশীর্বাদ চেয়ে নিলাম আমি। সন্ধে হতেই বেদিতে উপবেশন করলাম। ঘি ঢালতে ঢালতে এবং যাবতীয় মন্ত্রপাঠ করতে করতে যজ্ঞ যখন মাঝ লগ্নে উপস্থিত, তখন আমি টেনে আনলাম ওই আত্মাকে। দেখলাম আকাশ বাতাস রাঙিয়ে চারিদিকে বজ্রপাতের ঢেউ বইতে লাগলো। সেই মুহুর্মুহু কাল বৈশাখীর হুঙ্কারে বুক কাঁপতে বাধ্য যে কারোর। একটা বলয় আমি আগে থেকেই নির্মাণ করে রেখেছিলাম। কোনো মতে মন্ত্রের বলে তাকে সেই অবধি টেনে এনে বদ্ধ করে দিলাম বলয়ের অভ্যন্তরে। সেখান থেকে সে তীব্র স্বরে চেঁচিয়ে উঠে পড়ল, এই শয়তান, তুই বেটা বাটপার, এসেছিস কোথা থেকে শুনি? কে কে তুই যে আমাকে ধরে আনলি? তোর এত বড় সাহস! তুই জানিস না কাকে ধরেছিস মূর্খা? বলে সে তীব্র হাসি হেসে যেন কয়েকটা বজ্র বিদ্যুৎকে আহ্বান করলো আমার উপরে আছড়ে পড়ার জন্যে। কিন্তু সে জানে না আমার তৈরি বলয় ভেদ করে তার শক্তির স্ফুরণ ঘটতে পারবে না। সে চিৎকার করতে করতে বলল, এই তুই কি করছিস আমার সঙ্গে? কেন করছিস তুই? তুই জানিস না এরা কত বড় শয়তান। আমাকে এরা খুন করে আমার বাবা মাকে সবচেয়ে বড় আঘাত দিয়েছে। হ্যাঁ, আমাকে যে প্রতিশোধ নিতেই হবে। তুই সরে যা তুই এসবের মধ্যে থেকে। আমি এবার চিৎকার করে বললাম, কিন্তু তুমি যাদের ক্ষতি করছো তারা একান্তই নিরপরাধ। আসল অপরাধীকে শাস্তি না দিয়ে এরা শাস্তি পেলে সেটা কখনোই ন্যায় বিচার হতে পারে না। সে এবার আরো জোরে জোরে খিলখিলিয়ে হেসে উঠল।
তারপর বলল, ওরে ওরে পাগল, আমার বাপ মা যে কাউকে বাঁচিয়ে না রাখতে বলেছিল, আমি তার আজ্ঞা পালন না করলে আমি যে শান্তি পাবো না রে। তবে তবে হ্যাঁ, এদের একজনকে বাঁচিয়ে আমায় রাখতেই হবে, নইলে নইলে দিলে দিলে এদের শেষ করবো কি করে? আমি এবার ভয়ানক বিপদে পড়লাম। আমার শক্তির তীব্রতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। আমি এবার বলে উঠলাম, তুমি ভুল করছো, দয়া করে এর গুরুত্বটা বোঝো। তুমি যেমন তোমার মা বাবার আদরের সন্তান ছিলে, ঠিক তেমনি আজ তুমি যাকে পঙ্গু করে রেখেছ সেই জ্যোতির্নাথের সন্তান। জ্যোতিনাথ কিংবা তার সন্তান তো কোনো দোষ করেনি, তাহলে ওদের প্রাণ নেওয়াটা কিন্তু তোমায় তোমার খলির মতোই বানিয়ে দেবে। তখন কিন্তু তোমার এবং তার মধ্যে কোনো তফাৎ থাকবে না। ভাবো একবার, এই ছোট্ট মেয়েটির মৃত্যুর ফলে তোমার সুখের পরিমাণ কতটা বৃদ্ধি পাবে। তুমি যদি মনে করো তোমার পিতা মাতা তোমায় একান্তই ভালোবেসেছিলেন, তাহলে তুমি কখনোই এমনটা করবে না। জানি না এর প্রভাব কতটা কার্যকর হয়েছিল, তবে দেখলাম কয়েক মুহূর্তের জন্যে এই আত্মা স্থিত হলো। তার ভুতুড়ে মস্তিষ্কে হয়তো তখনও অভিশাপের একটা উৎসুক কাজ করছিল, কিন্তু কোথাও যেন আমার কথা তাকে বাধা দিচ্ছিল এহেন কাজ করতে। সে ধীর কণ্ঠে বলল, কিন্তু কিন্তু বাবার অভিশাপে কি হবে? আমার আমার প্রতিশোধ নেওয়া ছাড়া তো আর কোনো লক্ষ্য নেই। দেখো, যে ব্যক্তি তোমায় খুন করেছিল, তোমার মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছিল, তার প্রায়শ্চিত করাটা আবশ্যক। তাই তোমায় আমরা তার ঠিকানা দিতে পারি, কিন্তু তুমি কথা দাও আর কস্মিন কালেও তুমি এদের পরিবারের আর কোনো ক্ষতি করবে না। সে কিছুক্ষণ আবার চুপ করে রইল, তারপর বলল, বেশ বেশ, তুই যা বলছিস তাই হবে। এতে আমার মুক্তি হবে, আর আর এরাও শান্তি পাবে। এরপর আর কি, জ্যোতিনাথের কাকা তাকে পাটনার ঠিকানা দিয়ে রেখেছিলেন পূর্বে ওই চক্রবৃদ্ধির সুদ সমেত ধার শোধ করে দেওয়ার জন্যে। সেই ঠিকানা জানিয়ে দিলাম আত্মাকে। নাও এবার চক্রবৃদ্ধি হারে সুদ সমেত চুকিয়ে দেওয়া হচ্ছে একেবারে। এই বলে তারানাথ থামলেন। কিশোরী জিজ্ঞেস করল, তারপর কি হলো ঠাকুরমশাই? তারপর আবার কি, সেখান থেকে আত্মা চলে গেল। আর আমিও ওদের অনেক ভালোবাসা শ্রদ্ধা পেয়ে 2 দিন থেকে 3 দিনের দিন ভোরবেলা ফিরে এলাম বাড়িতে। মেয়েটিও ধীরে ধীরে সুস্থ হয়ে গেল পেতনির প্রকোপ চলে যাওয়ায়। আমার মতন মানুষের কাছে ওই ওই জ্যোতিনাথের অশ্রু সজল আঁখি আর তার বাবার আনন্দের জোয়ারে ভাসতে থাকা হৃদয়স্পর্শী অভিব্যক্তি যথেষ্ট। ওটাই আমার দক্ষিণা বলতে পারো। বাহ, বেশ চমৎকার ঘটনা। আর ওই কাকার কি হলো? তার আর কি হতে পারে বলে তোমার মনে হয়? ওই রাতেই প্রচণ্ড বজ্রবিদ্যুৎ আর কাল বৈশাখীর জেরে পর্যদুস্ত হয়েছিল পাটনা শহর। কাকার বাড়িখানায় মুহুর্মুহু বাজ পড়ে একেবারে জ্বলে গিয়েছিল, আর ওই কাকা সেখানেই মারা যান। এই খবর আমি 2 দিন আগেই জ্যোতিনাথের দেওয়া টেলিগ্রাম থেকেই পেলাম। আমি বলে উঠলাম, যাক, শেষমেশ দোষী শাস্তি পেল তবে।
কিশোরী ফোড়ন কাটল। সে পাবে না, নিশ্চয়ই পাবে। আচ্ছা, আপনি একটা কথা বলুন ঠাকুরমশাই, ওভাবে পাটনার ঠিকানা খুঁজে খুঁজে বের করে ওই ভূত চলে গেল ঠিক? তারানাথ কেবলমাত্র হাসলেন, তারপর বললেন, কেন, তোমার কি সন্দেহ হয় সেই বিষয়ে? সে এবার চুপচুপ শব্দ করে বলল, না না, সেটা না। তাহলে আমার চিঠিপত্র কোথাও পাঠাতে হলে ওই ভূতের ব্যবহার করতাম। সে কি এখনো আছে নাকি? তারানাথ তান্ত্রিক চটলেন না, বরং মজার ছলেই উত্তর দিলেন, সে তো সম্ভবত মুক্তি পেয়ে উড়ে গেছে। তবে তোমার ইচ্ছে থাকলে একটা বেতাল তোমার ঠিকানায় পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, বলো, ইচ্ছে আছে? কিশোরী ভয় শিউরে উঠে বলল, বাপ রে, সেসবের দরকার নেই ঠাকুরমশাই। আমার পোস্টমাস্টার না হয় ঠিক আছে। আমি আর ঠাকুরমশাই তার এহেন অভিব্যক্তিতে হেসে উঠলাম।